আসসালামু আলাইকুম সবাইকে। ডিউ লাস্ট অফ বায়ো ক্র্যাশ কোর্সের গত ভিডিওতে আমি ৭ম এবং ৮ম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো সেইখানে আরও ২ টা অধ্যায় বাকি ছিল। একটা হচ্ছে নবম অধ্যায় এবং একাদশ অধ্যায়। তো এই ২ টা অধ্যায় নিয়ে আজকের ভিডিওতে আমরা পড়ব। সো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া। আসো শুরু করি। আচ্ছা, সো নবম অধ্যায় অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্ল্যান্ট ফিজিওলজি। তো এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, অনেক টপিক আছে। তবে সব টপিক থেকে আসলে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হয় না। কোন টপিকগুলা থেকে প্রশ্ন হয় সেটা আমরা দেখব এবং সেই অনুযায়ী আমরা ইনফরমেশনগুলো পড়ব। ওকে? তাহলে দেখো এখানে ১ম এ একটা ছক দেয়া আছে। তো এই ছক সম্পর্কে তোমাদের একটু জানতে হবে এবং এইখান থেকে কিন্তু একবার প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে ইমবাইবিশন। ইমবাইবিশন এবং ইমবাইবিশন থেকে কোন প্রশ্নটা হয়েছে সেটাও একটু দেখে নাও। ইমবাইবিশন থেকে এই প্রশ্নটা হয়েছে যে অঙ্কুরোদ্গমকালে বীজ ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। তো এই একটা প্রশ্নই এসেছে। তো যেহেতু এই ছক থেকেই প্রশ্ন হয়েছে, বাকি ইনফরমেশনগুলা পড়তে পারো। ওকে? সো বাকি ইনফরমেশনগুলো কি দেখো, প্লাজমোলাইসিস। তো এখানে লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া। সো প্লাজমোলাইসিস মানে কি? আ নামটা শুনে বোঝা যাচ্ছে যে প্লাজমা মেমব্রেন যেটা সেটা ভেঙে কোনো কিছু বের হয়ে যাবে। তো এই টাইপের একটা বিষয়। দেখো বহিঃ অভিস্রবণ। তাহলে বহিঃ অভিস্রবণের প্রক্রিয়ায় পানি কোষের বাইরে যদি চলে যায় তাহলে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম সংকুচিত হওয়াকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। তাহলে পানি বের হয়ে আসার ফলে কোষের প্রোটোপ্লাজমের যে সংকোচন সেটাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। তাহলে প্লাজমোলাইসিস মানে কি? এখানে কোষটা ফেটে বের হয়ে যাবে এরকম আরকি ধরতে পারো যে প্লাজমা মেমব্রেন ফেটে পানি বের হয়ে যাবে। তাহলে বহিঃ অভিস্রবণ প্রক্রিয়ায় পানি বের হবে। এটা হচ্ছে প্লাজমোলাইসিস। আচ্ছা, টার্জিডিটি। তাহলে এটা ছিল বহিঃ অভিস্রবণ। বহিঃ বহিঃ অভিস্রবণ হইলে সেটাকে আমরা বলতাম প্লাজমোলাইসিস। টার্জিডিটি এটা কি? এটা হচ্ছে উল্টা। তাহলে এটা হচ্ছে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়া। তাহলে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করে কোষ যদি মোটা হয় সেটা হচ্ছে বা স্ফীত হয় সেটা হচ্ছে টার্জিডিটি। ইমবাইবিশন কি? ইমবাইবিশন হচ্ছে কলয়েড, করয়েড না, কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে বলা হচ্ছে ইমবাইবিশন। যেমন এই কলয়েড জাতীয় পদার্থগুলো কি? আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জিলাটিন। তাহলে এই যে কলয়েড জাতীয় যে পদার্থগুলো যেমন আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জিলাটিন এগুলো হচ্ছে পানি শোষণ করতে পারে। এই পানি শোষণের যে প্রক্রিয়া সেটা হচ্ছে ইমবাইবিশন। আর ইমবাইবিশন প্রক্রিয়ায় বীজ অঙ্কুরোদ্গমকালে পানি শোষণ করে। এবং লাস্ট ওয়ান টার্গার প্রেসার বা স্ফীতিচাপ। তাহলে যে রস স্ফীতি বা টার্জিডিটির জন্য প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের উপর যে চাপ। তাহলে এই যে টার্জিডিটি মানে কি? আমরা বুঝেছি যে অন্তঃবিস্রবণের ফলে যে কোষটা স্ফীত হয়ে যাচ্ছে এটা হচ্ছে টার্জিডিটি। এবং এর ফলে কোষে একটা চাপ পড়বে। তাহলে এই চাপটাকে বলা হচ্ছে স্ফীতিচাপ। বুঝতে পেরেছ? বা টার্গার প্রেসার। আশা করি বুঝেছ। আসো সামনের দিকে আগাই। সামনের দিকে আগে দেখো। দেখো এখানে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য বলা আছে এবং এইখান থেকে কিন্তু কত সালে প্রশ্ন এসেছে দেখো, 13-14 সেশনে প্রশ্ন এসেছে, 22-23 সেশনে প্রশ্ন এসেছে। ওকে? তো কি প্রশ্ন সেটা আমাদের একটু দেখতে হবে। তার আগে ছোট্ট করে আমি একটু এই ইয়ের বিষয়টা আলোচনা করে ফেলি একটু। এই যে কি বলা যায়? এটা হচ্ছে যে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের যে আলোক পর্যায়, অন্ধকার পর্যায় এই ২ টা বিষয় নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা কি বলতো? সালোক সংশ্লেষণ মানে কি? সূর্যের আলোর উপস্থিতিতে, সানলাইটের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলে খাদ্য তৈরির প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ, তাই তো? তাহলে এই বিক্রিয়াটা কি জানো বলো তো? কার্বন ডাই অক্সাইড, এখানে কি লাগবে সালোক সংশ্লেষণের জন্য? কার্বন ডাই অক্সাইড দরকার হচ্ছে ভাইয়া কার্বন ডাই অক্সাইড CO2। আর কি দরকার? H2O। তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি। এই ২টা মিলে যে জিনিস তৈরি করে C6H12O6 তৈরি করে, প্লাস অক্সিজেন তৈরি করে। কত অণু? 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি তৈরি করে। 6 অণু পানি তৈরি করে। ঠিক আছে? সো এই বিক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া, তাই তো? এখন একটা বিষয় যদি খেয়াল করে দেখো, এখানে আমাদের মেন জিনিসটা কি? গ্লুকোজ। এবং গ্লুকোজের সাথে তৈরি হচ্ছে অক্সিজেন। আর পানি তো এই পাশেও ছিল, এই পাশেও কিছুটা পানি বেঁচে যায়। ঠিক আছে? তো এই বিক্রিয়াটা একটু মাথায় রাখো। আমরা ছোট্ট একটা বিষয় শিখবো এখান থেকে।
তো ভাই একটা সাল মনে রাখো, সালটা হচ্ছে 1905 সাল। তো এই 1905 সালে কি হয়েছে দেখো, 1905। তো এই 1905 সালে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ব্ল্যাকম্যান। ওকে, সো এই বিজ্ঞানী সালোক সংশ্লেষণের যে পর্যায়, সালোক সংশ্লেষণকে দুইটা পর্যায়ে ভাগ করেন। ওকে, সো সালোক সংশ্লেষণকে দুটি পর্যায়ে ভাগ করেন, দুটি পর্যায়ে ভাগ করেন। ওকে, সো এই দুটা পর্যায়ের মধ্যে প্রথম যে পর্যায়টা সেটাকে বলা হচ্ছে আলোক পর্যায়, এবং অপর যে পর্যায়টা তার নাম হচ্ছে অন্ধকার পর্যায়। ওকে, তো তোমার কাছে মনে হতে পারে যে আলোক পর্যায় আলোতে ঘটে, অন্ধকার পর্যায় অন্ধকারে ঘটে, কিন্তু বিষয়টা এমন না। অন্ধকার পর্যায় এটাও আলোতে ঘটতে পারে। এই কারণে এই অন্ধকার পর্যায়ের আরেকটা নাম হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। এই পাশে লিখি, আলোক নিরপেক্ষ পর্যায়। আশা করি বুঝেছো। আচ্ছা, এখন কথা হচ্ছে, একটু কথা মনে রাখো, এই আলোক পর্যায়ে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে জারণ। আলোক পর্যায়ে কি ঘটে বলতো? আলোক পর্যায়ে ঘটে জারণ। ভাইয়া জারণ। তাহলে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ঘটে? ঘটে হচ্ছে বিজারণ। এখানে ঘটে বিজারণ, সিম্পল। তাহলে আলোক পর্যায়ে ঘটে জারণ, অন্ধকার পর্যায়ে ঘটে বিজারণ। এখন এই যে জারণ বা আলোক পর্যায়ে আসলে কি হয় সেটা একটু বোঝানোর চেষ্টা করি তোমাকে। দেখো এখানে দুইটা বিক্রিয়া আছে না, মানে দুইটা বলতে একটা বিক্রিয়া আছে না, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এটা মিলে গ্লুকোজ হইছে, তারপর হচ্ছে অক্সিজেন হইছে এন্ড পানি হইছে। তো জারণ বিজারণ মানে তোমরা বুঝো, জারণ বিজারণ মানে কি? তোমরা হয়তো ছোটবেলা থেকে এই বিষয়টা জানো যে জারণ কথাটার অর্থ হচ্ছে ছারণ। তো কিসের ছারণ? জারণ মানে তো ছারণ, কিসের ছারণ? সো ইলেকট্রনের ছারণ হইতে পারে, হাইড্রোজেন ছারণ হইতে পারে, অথবা অক্সিজেন গ্রহণ। এই তিনটা ঘটনাকে আমরা বলি জারণ। কি কি? হাইড্রোজেনের ছারণ, ইলেকট্রনের ছারণ, অথবা অক্সিজেন গ্রহণ হলে সেই ঘটনাকে আমরা বলি জারণ। তাহলে এখানে দেখো তো ভাই, এখানে পানি থেকে তৈরি হয় অক্সিজেন, এই কথাটা মনে রাখো। পানি থেকে কি তৈরি হয়? পানি থেকে তৈরি হয় অক্সিজেন। এখন পানি থেকে যে অক্সিজেন তৈরি হচ্ছে, এখানে কি ঘটনা ঘটছে? জারণ ঘটছে নাকি বিজারণ ঘটছে? দেখো তো এখানে পানিতে হাইড্রোজেন ছিল, অক্সিজেনে হাইড্রোজেন নাই। তাহলে দেখো তো হাইড্রোজেনের ছারণ ঘটছে না। আর হাইড্রোজেনের ছারণ মানে কি? আশা করি এবার বুঝতে পেরেছ। হাইড্রোজেনের ছারণ কথাটার অর্থ হচ্ছে জারণ, অর্থাৎ এই জায়গাটাতে ঘটে জারণ। আশা করি এবার বুঝতে পেরেছ। আবার এই যে কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় খাদ্য বা গ্লুকোজ, তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড থেকে যে গ্লুকোজটা তৈরি হচ্ছে, এখানে তাহলে কি ঘটেছে? এখানে ঘটেছে বিজারণ। সিম্পল কথা, এখানে ঘটে বিজারণ। তাহলে আশা করি তোমরা খুব ভালো মতোই বুঝতে পারতেছো যে পানি থেকে অক্সিজেন তৈরি হচ্ছে জারণ, আর কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই ঘটনাকে বলা হচ্ছে বিজারণ। আচ্ছা, কেন বিজারণ? কারণ এখানে হাইড্রোজেন ছিল না, এখানে হাইড্রোজেন আছে, তার মানে কি কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যোগ হয়েছে, আর যোগ হওয়া মানে কি? সেটাকে বলা হচ্ছে বিজারণ। আচ্ছা, তাহলে আমি কি বলেছি? আলোক পর্যায়ে ঘটে জারণ, অর্থাৎ আলোক পর্যায়ে কি হয় বলতো? আলোক পর্যায়ে এই পানি থেকে H2O থেকে অক্সিজেন তৈরি হয়। H2O থেকে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। জারণ ঘটছে। পানি থেকে অক্সিজেন হইলে তো সেটা জারণ। আর এই জায়গাটাতে কি ঘটে বলতো? বিজারণ ঘটে। তার মানে কি কার্বন ডাই অক্সাইডটা পরিণত হয় C6H12O6 গ্লুকোজে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা গ্লুকোজে পরিণত হচ্ছে, অর্থাৎ এখানে বিজারণ ঘটতেছে। এখন এই যে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় যেটাকে বলা হচ্ছে, এটা তিনটা ধাপে ঘটে। সো তিনটা ধাপ কি কি এটা আমাদের জানতে হবে। তিনটা ধাপ হচ্ছে, একটা হচ্ছে C3, একটা হচ্ছে C4, এবং আরেকটা হচ্ছে ক্যাম। ক্যাম মানে কি? গ্লাইসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। আচ্ছা, তাহলে একটা ধাপ কি? C3 এর মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ হতে পারে, C4 এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ হতে পারে, অথবা ক্যাম চক্রের মাধ্যমে। এখন ক্যাম চক্রটা এটা হচ্ছে নরমালি মরুভূমির যে উদ্ভিদগুলা, যেমন হচ্ছে ক্যাকটাস বা এই উদ্ভিদগুলাতে ক্যাম চক্র দেখা যায়। আমাদের মেইনলি দরকার হচ্ছে এই যে C3 এবং C4, এই দুটা থেকে প্রশ্ন আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই যে আলোক পর্যায়ে যে পানি থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, এর সাথে সাথে আরো কিছু উপাদান তৈরি হয়, যেমন এটিপি তৈরি হয় NADPH2,
H2 তৈরি হয়। আশা করি বুঝেছো। আচ্ছা, এবং এই যে আলোক পর্যায় এটা কয়েকটা এটা হচ্ছে ২ ভাবে হইতে পারে। আলোক পর্যায় কয়ভাবে হইতে পারে মনে রাখো ভাইয়া? আলোক পর্যায় হইতে পারে ২ ভাবে। একটাকে বলা হচ্ছে অচক্রীয় ফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরাইলেশন, চক্রীয় ফটোফসফোরাইলেশন, আরেকটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন, চক্রীয় ফটোফসফোরাইলেশন। ওকে, তাহলে একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই চক্রীয় আর অচক্রীয়র মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা দেখব। এখন এই চক্রীয় বা অচক্রীয় ফটোফসফোরাইলেশন মানে কি? এখানে ফটো কথাটার অর্থ হচ্ছে আলো, এই কথাটা মনে রাখো ভাইয়া। এখানে নামের মধ্যে আছে ফটো, আর ফটো কথাটার অর্থ হচ্ছে আলো, আলো। সো ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যোগের প্রক্রিয়া। তাহলে আলোর উপস্থিতিতে ফসফেট যোগের প্রক্রিয়াকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। অর্থাৎ এই যে এডিপি, অর্থাৎ এডিপি এর সাথে যদি আমি একটা ফসফেট যুক্ত করি, অজৈব ফসফেট, তাহলে এখানে অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে কি? ডাই কথাটার অর্থ হচ্ছে ২। ডাই মানে কি ভাইয়া? ডাই কথাটার অর্থ হচ্ছে ২। তাহলে এডিপির সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হবে সেটা হয়ে যায় এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে কি? ট্রাই কথাটার অর্থ হচ্ছে ৩। ট্রাই কথাটার অর্থ কি ভাইয়া? ট্রাই কথাটার অর্থ হচ্ছে ৩। তাহলে ডাই থেকে ট্রাই হয়েছে, তার মানে কি ২টা ফসফেট থেকে ৩টা ফসফেট হয়েছে, অর্থাৎ এটিপি থেকে এটিপি হয়েছে। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে সামনের দিকে আগাই। কি বলা আছে এবার একটু দেখো, তাইলে বুঝতে পারবা। আচ্ছা, চক্রীয় আর অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্যের কথা বলছে। তাহলে কি কি বিষয়ের উপর পার্থক্য করা যায়? মনে রাখো, অচক্রীয় বলতে কি বোঝানো হচ্ছে? অচক্রীয় মানে কি? অচক্রীয় মানে হচ্ছে, আমি যদি ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করি, অচক্রীয় মানে হচ্ছে এই যে এরকম বিষয়টা। ধরে নাও, চক্রীয় মানে কি সেটা ফার্স্টে বোঝো। চক্রীয় মানে হচ্ছে, ধরে নাও তুমি বাসা থেকে বের হইলা, এটা হচ্ছে তোমার বাসা, বাসা থেকে তুমি বের হইলা। চক্রীয় মানে কি? চক্রাকারে ঘুরবে, অর্থাৎ তুমি বাসা থেকে বের হইছো, দিয়ে তুমি বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে আবার বাসাতে ফিরে আসলা, এটা হচ্ছে চক্রীয়। ঠিক আছে, তুমি হচ্ছে বাসা থেকে বের হয়ে ঘুরে ঘুরে আবার বাসাতে ফিরে আসলা। আর অচক্রীয় মানে কি? অচক্রীয় মানে হচ্ছে, তুমি ধরে নাও যে বাসা থেকে বের হইছো, বাসা থেকে বের হয়ে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে ঘুরে তোমার বন্ধুর বাসায় গেলা, এটা কি চক্রাকারে আর ফিরে আসলা? না, ফিরে আসো না, এটা হচ্ছে অচক্রীয়। এখন এখানে বৈশিষ্ট্যগুলো কি কি? যেমন উৎক্ষিপ্ত ইলেকট্রনের পরিণতি কি? পরিণতি হচ্ছে এই যে এখানে উৎক্ষিপ্ত ইলেকট্রন যেটা, সেটা আর ফিরে আসবে না। এখান থেকে বের হয়েছে, এখানে আর ফিরে আসলো না। মানে এখান থেকে বের হয়েছে, এখানে আর ফিরে আসলো না, সেম। বুঝছো বিষয়টা? আর এখানে কি উৎক্ষিপ্ত ইলেকট্রন সেটা বের হওয়ার পরে আবার পুনরায় ফিরে আসে। আশা করি বুঝতে পারতেছো এবার। পিগমেন্ট সিস্টেম সম্পর্কে মনে রাখো। তাহলে অচক্রীয়তে কয়টা লাগতেছে বলো তো? এই যে একটা লাগতেছে, দুইটা লাগতেছে, দুইটা মোট। আর এখানে একটা হলেই হচ্ছে। তাহলে এই একটাকে বলা হচ্ছে ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 1। আর এখানে দুইটা লাগতেছে, যেখান থেকে বের হচ্ছে তার নাম হচ্ছে ফটো সিস্টেম 2, যেখানে যাচ্ছে তার নাম হচ্ছে ফটো সিস্টেম 1। এ হচ্ছে বিষয়। তাহলে এখানে ফটো সিস্টেম 2 এবং ফটো সিস্টেম 1 দুইটা ব্যবহৃত হচ্ছে, এখানে শুধুমাত্র 1 হইলেই কাজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, পানির সালোক বিভাজন ঘটে কিসের মাধ্যমে? এটা একবার ডিউ এর প্রশ্ন, এটা হচ্ছে ডিউতে আসছে। সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ আর ক্লোরাইড এর উপস্থিতিতে পানি ভেঙে যায়। আমরা তো জানি যে ফটোফসফোরাইলেশনের কারণ কি হয়? ওই যে পানি থেকেই তো অক্সিজেন তৈরি হচ্ছে, আমরা দেখলাম। তাহলে এই যে পানিটা যে আমি ভাঙবো, অর্থাৎ ফটোলাইসিস অফ ওয়াটার, পানি ভাঙার প্রক্রিয়াটার নাম কি? ফটোলাইসিস অফ ওয়াটার। ঠিক আছে, পানির সালোক বিভাজন, এর ইংলিশটা হচ্ছে ফটো ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে এই ফটোলাইসিস অফ ওয়াটার এখানে ঘটে কিসের উপস্থিতিতে? ম্যাঙ্গানিজ আর ক্লোরিনের উপস্থিতিতে। আর এখানে ঘটে না, সিম্পল, পানি ভাঙে না, পানি লাগে না এখানে। আচ্ছা, এরপরে দেখো মুক্ত অক্সিজেন, এটা কোথায়? পানি থেকে অক্সিজেন মুক্ত হয়, আর এখানে তো পানি নাই, অক্সিজেন কই থেকে তৈরি হবে? তাহলে চক্রীয় হচ্ছে খারাপ। চক্রীয় যখন পানি নাই, উদ্ভিদ পানি পাইতেছে না, সেই সময়টাতে হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখানে শক্তি উৎপন্ন হয় কি কি শক্তি? দেখো, এক অণু NADPH2, এটিপি তৈরি হয়। আর এইখানে শুধুমাত্র এটিপি তৈরি হয়, এটা তৈরি হয় না। ওকে,
তাহলে এখানে শুধুমাত্র এটিপি তৈরি হয়, এর জন্যই তো নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন মানে কি? ফসফেট যোগের প্রক্রিয়া আলোর উপস্থিতিতে। ক্লিয়ার? ওকে, তাহলে সামনের দিকে যাই। C3 আর C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য কি বলা আছে? তো C3 আর C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য দেখো, এখান থেকে অনেকবার প্রশ্ন হয়েছে। মোট গত হচ্ছে কত বছর এটা? গত হচ্ছে ধরে নাও যে 9 বছরে 4বার প্রশ্ন হয়েছে, তো অনেকবার প্রশ্ন হয়েছে আসলে। তাহলে কেলভিন চক্র বা যার আরেকটা নাম হচ্ছে C3 এবং হ্যাচ-স্ল্যাক চক্র যার আরেকটা নাম হচ্ছে C4। তো কেলভিন চক্রে আসলে কি হচ্ছে? এটা শুধুমাত্র মেসোফিল টিস্যুতে হয়। আর এখানে দুই ধরনের কোষ কাজ করে, মেসোফিল এন্ড বান্ডল শীট। এখানে ফটো রেসপিরেশন ঘটে, তবে এখানে C4 যেহেতু ভালো, মনে রাখো C3 এর চেয়ে C4 হচ্ছে ভালো। C4 এর উৎপাদন ক্ষমতা বেশি, C4 এর ফটো রেসপিরেশন হয় না, আরও অনেক অনেক সুবিধা আছে, উচ্চ তাপমাত্রায় কোনো সমস্যা নাই। তাহলে C4 এ ফটো রেসপিরেশন হয় না। এখন ফটো রেসপিরেশন মানে কি এত কিছু বোঝার দরকার নাই। ফটো রেসপিরেশনের বাংলাটা মনে রাখো, এখানে লিখে দিই পরের একটা পেজে। ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন, সো ফটো রেসপিরেশন যার বাংলা হচ্ছে আলোক শোষণ। আলোক শোষণ। তো আলোক শোষণ কিভাবে হয় মনে রাখতে হবে ভাইয়া। আলোক শোষণ আচ্ছা, আলোক শোষণ মানে কি এটা বোঝার দরকার নাই, কিভাবে হয় তাও বোঝার দরকার নাই, জাস্ট একটা কথা মনে রাখো, আলোক শোষণে 3টি অঙ্গাণু কাজ করে। এই আলোক শোষণে 3টি অঙ্গাণু কাজ করে, অঙ্গাণু কাজ করে। এক নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। 2 নম্বর হচ্ছে পারঅক্সিজম, পারঅক্সিজম। এবং 3 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা আবারও স্লাইডে চলে যাই। দেখো, তাহলে এখানে ফটো রেসপিরেশন ঘটে, এখানে ঘটে না। দেন পরের যে কথাটা সেটা হচ্ছে এখানে প্রাথমিক কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা কে? প্রাথমিক কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা হচ্ছে RUBP। সংক্ষেপে কি বলা হচ্ছে? RUBP বা রাইবোলোজ 1,5 বিসফসফেট। তাহলে রাইবোলোজ 1,5 বিসফসফেট প্রাথমিক কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা। এখানে প্রাথমিক কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা হচ্ছে পিপা। হ্যাঁ, পিপা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। পিপা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখানে দেখো কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইমটার নাম কি? রুবিস্কো। সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম, মোস্ট ইম্পর্ট্যান্ট। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে রুবিস্কো, যেটা কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম। এটা কাজ করে কোথায়? C3 তে। আর C4 এ এখানে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইমটার নাম হচ্ছে এই যে পিপা, আমরা পড়ছি, তো এখান থেকে মনে রাখো পেপ কার্বক্সিলেজ। পিপা পেপ কার্বক্সিলেজ। ওকে, প্রথম স্থায়ী পদার্থ কোটি কোটি % গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় বারবার আসে। তো প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। তাহলে নামের মধ্যে আছে 3 দেখে বুঝতে পারবে এটা হচ্ছে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। আর এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, তাহলে C4 এই কারণে তো 4 কার্বন, তাহলে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কার্বন ডাই অক্সাইডের জন্য কার্বক্সিলেজের দক্ষতা কম। আচ্ছা, এখানে দক্ষতা আচ্ছা মধ্যম ধরলাম, ঠিক আছে। আর এখানে দক্ষতা হচ্ছে উচ্চ। তো তোমার হচ্ছে ওই কার্বক্সিলেজের জন্য দক্ষতা উচ্চ বা এসব মনে রাখার দরকার নাই, মনে রাখো C4 নামটা বড়, তো এখানে দক্ষতা একটু বেশি, সবকিছুরই দক্ষতা বেশি। এখানে ক্লোরোপ্লাস্টের ধরন একই রকম, এখানে 2 রকম, ঠিক আছে, এখানে একরকম, ওখানে হচ্ছে 2 রকম। বান্ডল শীট ক্লোরোপ্লাস্টে উন্নত গ্রানাম থাকে না, এই কথাটাও গুরুত্বপূর্ণ। সো বান্ডল শীটে গ্রানাম থাকে না, ঠিক আছে। আচ্ছা, তাপমাত্রা কত? 10 থেকে 25, এটা হচ্ছে 30 থেকে 45। এইভাবে মনে রাখো 1 2 3 4 0 5 0 5, অর্থাৎ এটা হচ্ছে 30 থেকে 45, এটা হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের কমপক্ষে বায়ুমণ্ডলে কমপক্ষে 50 ppm কার্বন ডাই অক্সাইড থাকা প্রয়োজন। আর এখানে খুব কম কার্বন ডাই অক্সাইড হলেও কোনো সমস্যা নাই। দেখো, C3 উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি কমে যায় সে সালোক সংশ্লেষণ করতে পারে না।
আর এখানে যদি খুব কম পরিমাণ কার্বন ডাই অক্সাইডও থাকে কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো? তাহলে কোনটা ভালো? C4 নিশ্চয়ই ভালো। আসো সামনের দিকে আগাই। এবার আসো শ্বসন। আমাদের সালোক সংশ্লেষণ কিন্তু শেষ। এবার শ্বসন। এখন শ্বসনের যে চার্টটা সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো শ্বসন সামারি চার্ট এখান থেকে কিন্তু বিগত 10 বছরে 4 বার কোশ্চেন হয়েছে। তো এই চার্টটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে এখানে আমাদের শ্বসনের ধাপগুলা কি কি সেটা আমাদের একটু জানতে হবে। শ্বসনের ধাপগুলো হচ্ছে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এন্ড লাস্ট ওয়ান হচ্ছে ইটিএস। আচ্ছা, সো ইটিএস এখানে নাই। কেন নাই পরে বলতেছি। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সবাত শ্বসনের ফলে কি তৈরি হয় বলতো? 36টা এটিপি তৈরি হয়, তাই না? তো সবাত শ্বসন কিভাবে হয়? এই যে C6H12O6 এর সাথে 6 অণু অক্সিজেন মিলিত হলে কি হবে বলতো? 6 অণু কার্বন ডাই অক্সাইড হবে প্লাস 6 অণু পানি হবে প্লাস 36টা এটিপি হবে, তাই তো? 36টা এটিপি হবে। এটি তো বিক্রিয়া, তাই কিনা? তো এই যে দেখো এখানে কি তৈরি হচ্ছে 36টা এটিপি। এই 36টা এটিপির হিসাব আমি আজকে দিব, ঠিক আছে? এবং এটা গুরুত্বপূর্ণ। সো 36 এটিপি কিভাবে তৈরি হচ্ছে এটিপি এর হিসাব। তো প্রথম যে কথাটা মনে রাখো, এই 36টা এটিপি তৈরি হয় 3টা ধাপের মাধ্যমে: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি এন্ড ক্রেবস চক্র। এই 3টা ধাপ থেকে আমরা এটিপি গুলা পাবো। তো এইখান থেকে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে PAN, প্যান। ওকে, এখানে একটু ভুল হইছে। আচ্ছা, এই যে এসিটাইল কোয়ে সৃষ্টির মধ্যে এটাও আছে, ঠিক আছে? তাহলে এই যে PAN, এটা মনে রাখো, PAN এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তারপরে CAN এটা হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি এন্ড GF কেন নাই, এভাবে পড়ো। তাহলে প্যান ক্যান জিএফ কেন নাই, এভাবে পড়ো, ঠিক আছে? তাহলে প্যান হচ্ছে গ্লাইকোলাইসিস, ক্যান হচ্ছে অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, এসিটাইল কোয়ে এবং NADH2, এই তিনটা হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি ধাপে, এবং জিএফ কেন নাই অর্থাৎ জিটিপি, FADH2, কার্বন ডাই অক্সাইড এন্ড NADH2, এই চারটা হচ্ছে ক্রেবস চক্র ধাপে, ঠিক আছে? আর গ্লাইকোলাইসিস ধাপে কি? পিতে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এ মানে হচ্ছে এটিপি, আর এন মানে হচ্ছে NADH2। প্যান ক্যান জিএফ কেন নাই, এতটুকু আশা করি মনে থাকবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে জিএফ নাই। মনে রাখো জিএফ নাই মানে হচ্ছে 1 2 3, অর্থাৎ জিটিপি, জি মানে তো জিটিপি, 1 জিটিপি ইজ ইকুয়াল টু 1 এটিপি, 1 FADH2 is equal to 2 ATP, 1 NADH2 is equal to 3 ATP, ঠিক আছে? 1 GTP is equal to 1 ATP, 1 FADH2 is equal to 2 ATP and 1 NADH2 is equal to 3 ATP। এই কথাটা মনে রাখো, GF নাই 1 2 3, GF নাই 1 2 3, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এখন আমরা পেয়ে গেলাম কি? দেখো এখন আমরা মোট এটিপির হিসাবটা দেখব। মোট এটিপি কোথা থেকে কত এটিপি পাবো। তাহলে দেখো ভাইয়া, এইখানে আমরা মোট কত এটিপি পাচ্ছি? 2 এটিপি আছে। তার মানে কি আমরা 2 এটিপি পাইলাম, 2 এটিপি আগে থেকেই আছে। এখন এখানে আছে 2 NADH2, তাহলে 1 NADH2 is equal to কত এটিপি বলো তো? 3 এটিপি। 1 NADH2 is equal to 3 এটিপি, তাহলে 2 NADH2 is equal to কত এটিপি হবে? 6 এটিপি হবে। কিন্তু এইখানে আসলে 6 হয় না, এখানে হয় 4 এটিপি। কেন 4 এটিপি হয়? কারণটা হচ্ছে, দেখো ভাইয়া, এই কারণটা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে এই যে গ্লাইকোলাইসিস, এই কয়টা ধাপের মধ্যে যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, সেটা হয় সাইটোপ্লাজমে। এটা কোথায় হয়? এটা হয় সাইটোপ্লাজমে। বাকি যে 3টা ধাপ, এখানে ইটিএস সহ মনে রাখো, বাকি যে 3টা ধাপ, এই 3টাই ঘটে মাইটোকন্ড্রিয়া। কোথায় ঘটে? এই 3টাই ঘটে মাইটোকন্ড্রিয়ায়। বুঝতে পেরেছো? তাহলে সাইটোপ্লাজমে ঘটে শুধুমাত্র গ্লাইকোলাইসিস, এন্ড বাকি যে 3টা ধাপ, 3টার ধাপ ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। আশা করি বুঝতে পেরেছো। এখন
এই যে গ্লাইকোলাইসিসে যে বিক্রিয়াটা ঘটলো, সরি সাইটোপ্লাজমে যে গ্লাইকোলাইসিসটা ঘটলো, এরপরে সাইটোপ্লাজম থেকে তো মাইটোকন্ড্রিয়ার ভেতরে যাইতে হবে, তাই না? তো যাওয়ার সময় আসলে 2টা এটিপি খরচ হয়ে যায়। এ কারণে এখানে 6 এটিপি না হয়ে কয়টা এটিপি হয়? 2টা এটিপি তৈরি হয়। এই কথাটা লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে মোট কত এটিপি পাইলাম বলো তো? গ্লাইকোলাইসিস থেকে আমরা মোট কত এটিপি পাইলাম? মোট এটিপি পাইছি 6 এটিপি। কত এটিপি পাইছি? মোট, আচ্ছা এখানে এটিপি বাই কত? মোট এটিপি বাই হচ্ছে 2 এটিপি। হ্যাঁ, এই যে এখানে 6 এটিপি হওয়ার কথা ছিল, তো 2 এটিপি তো খরচ হয়ে গেছে। তাহলে মোট থাকলো কত বলো তো? তাহলে এই যে 4, 2, 6 এটিপি আমরা নিট পাইলাম। আচ্ছা, সো এসিটাইল কোয়ে ধাপে এবার আসি। এসিটাইল কোয়ে ধাপে আমি এবার আসি। সো এসিটাইল কোয়ে ধাপে কি কি তৈরি হচ্ছে? এসিটাইল কোয়ে তৈরি হচ্ছে 2 NADH2। তাহলে দেখো তো 1 NADH2 3 এটিপি, তাহলে 2 NADH2 কত এটিপি হবে? 6 এটিপি হবে, তাই কি না? তাহলে এখানে আমরা কত এটিপি পাচ্ছি? মোট এটিপি পাইলাম 6। তাহলে এখানে পাইলাম 6, এখানে পাইলাম 6। ওকে, আচ্ছা। এরপর আসো ক্রেবস চক্রে আসলে কি ঘটতেছে। ক্রেবস চক্রে আসলে এখানে জিটিপি তৈরি হচ্ছে। তাহলে 1 জিটিপি ইজ ইকুয়াল টু 1 এটিপি। তাহলে 2 জিটিপি ইজ ইকুয়াল টু কত এটিপি? 2 এটিপি, তাই কিনা? 1 FADH2 ইজ ইকুয়াল টু 2 এটিপি। তাহলে 2 FADH2 আছে, তার মানে হচ্ছে 2 দুগুণ 4 এটিপি, ঠিক আছে? এবং এখানে হচ্ছে 6 NADH2 ইজ ইকুয়াল টু কত এটিপি? তাহলে 1 NADH2 ইজ ইকুয়াল টু 3 এটিপি। তাহলে 6 NADH2 ইজ ইকুয়াল টু কত এটিপি হবে? 18 এটিপি। তাহলে এখানে আমরা ক্রেবস চক্রে মোট কত এটিপি পাইলাম বলো তো? মোট মোট পাইলাম তাহলে 18 আর 4 22 আর 2 24 এটিপি। বুঝতে পেরেছো? তাহলে মোট কত এটিপি হইলো দেখো তো? ক্রেবস চক্রে পাইছি 24, তারপরে এসিটাইল কোয়েতে আমরা পাইছি 6 এবং গ্লাইকোলাইসিসে আমরা পেয়েছি 6। তাহলে মোট কত এটিপি হলো? 24 আর 6 30 আর 6 36। তাহলে এখান থেকে মোট এটিপি কত পাইলাম? 36 এটিপি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে দেখো ভাইয়া, এইখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, এটা তোমার আমার ফার্স্টে বলা উচিত ছিল, বলতে ভুলে গেছি, তো এখন বলে দিই। দেখো, প্যান, ক্যান, জিএফ কেন নাই? তো সবগুলো হচ্ছে 2, সবগুলো হচ্ছে 2 2 করে, সবগুলো হচ্ছে 2 2 অণু করে তৈরি হয়। সবগুলা কত অণু? 2 অণু করে তৈরি হয়। কিন্তু এই যে শেষের যে 2টা, অর্থাৎ কেন নাই, এটা হচ্ছে শেষে গিয়ে 4 ছক্কা। ওকে, তাহলে ধরে নাও যে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, সবগুলো হচ্ছে 2 2 2 2 2 করে রান এবং শেষে গিয়ে 4 ছক্কা। তাহলে 2 2 2 2 2 2 শেষে গিয়ে 4 ছক্কা। আশা করি বুঝতে পেরেছো ভাইয়ারা। ওকে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে অক্সালো এসিটিক অ্যাসিড, এখানে ক্রেবস চক্রের আবাসিক অণু বলা হয়। কয়েকটা কথা মনে রাখতে হবে। তাহলে অক্সালো এসিটিক অ্যাসিড, এটাকে বলা হচ্ছে ক্রেবস চক্রের আবাসিক অণু। অক্সালো এসিটিক অ্যাসিড পুনঃ পুনঃ উৎপাদিত হয় এবং ব্যবহৃত হয়। যাই হোক, এই প্রক্রিয়ায় উৎপন্ন সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল তৈরির সাবস্ট্রেট হিসেবে কাজ করে এবং প্রথম স্থায়ী পদার্থ এখানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সরি, প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই কথাগুলো মনে রাখো। এছাড়াও আরো কিছু কথা বলে দিব, সেগুলো একটু মনে রাখবা। দেখো, এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ফার্স্টে যে 2 কোথা থেকে আসলো, 2 কোথা থেকে আসলো, বা 4 6 কোথা থেকে আসলো, এগুলো কিন্তু ক্লিয়ার ছিল না তোমরা, আমি ক্লিয়ার করে দিলাম। এখান থেকে তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে, ক্রেবস চক্রে কত অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? তুমি এখন পারবা না যে প্যানকেন জিএফ কেন নাই, তাহলে কেন নাই, সি মানে তো কার্বন ডাই অক্সাইড, এবং 2 2 2 2 2 2 শেষে গিয়ে 4 ছক্কা। তো এই যে কেনতে গিয়ে 4, তাহলে কত অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে বলো তো? কার্বন ডাই অক্সাইড অণু তৈরি হচ্ছে 4 অণু। কিন্তু তোমাকে যদি আমি এইভাবে প্রশ্ন করি, দেখো তো এই প্রশ্নটা যদি একটু ঘুরাই দিই, দেখো তো পারো কিনা। তোমাকে যদি আমি বলতাম যে ভাইয়া বলো তো, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া বলো তো যে সাইট্রিক অ্যাসিড সাইকেল, সাইট্রিক অ্যাসিড চক্রে কত এটিপি তৈরি হয়, কত এটিপি, সরি, কত কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটা দিলে তুমি ঘাবড়ায় যাবে, তুমি আর জিন্দিগিতে অ্যান্সার করতে পারবা না, যারা জানো না আর কি। ঠিক আছে, তো এটার অ্যান্সার হচ্ছে 4 এটিপি। এটার অ্যান্সার কত এটিপি হবে, সরি, কত অণু, কত কত কার্বন ডাই অক্সাইড হবে? 4টি কার্বন ডাই অক্সাইড। এখন কেন ঘাবড়ায় যাচ্ছ? কারণ এখানে আমি বলছি সাইট্রিক অ্যাসিড চক্র।
তো এই সাইট্রিক অ্যাসিড চক্র এটা হচ্ছে ক্রেবস চক্রেরই আরেকটা নাম, বুঝতে পেরেছো? তো তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে, তাহলে তোমার হচ্ছে এই অপর নামগুলো জানা থাকা প্রয়োজন। যেমন গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসের অপর নাম কি? গ্লাইকোলাইসিসের অপর নাম হচ্ছে ইএমপি পাথওয়ে, ইএমপি পাথওয়ে, অথবা এটাকে আরো নামে ডাকা হয়, এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক শ্বসন, সাইটোপ্লাজমিক শ্বসন, অথবা এটাকে আরো নামে ডাকা হয় যে প্রথম ধাপ। হ্যাঁ, এটা হচ্ছে সবাত ও অবাত শ্বসনের, সবাত ও অবাত শ্বসনের, অবাত শ্বসনের প্রাথমিক ধাপ, প্রাথমিক ধাপ। তো এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, গ্লাইকোলাইসিস গেল। এরপরে হচ্ছে আমি যদি বলি এসিটাইল কোএ সৃষ্টি, এসিটাইল কোএ সৃষ্টি। সো এটার অপর নাম কি? অপর নাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ, এটাকে বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন। আচ্ছা, দেন হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র। সো ক্রেবস চক্রের অপর নাম কি? ক্রেবস চক্রের অপর নাম হচ্ছে সিএসি, সিএসি বা সাইট্রিক অ্যাসিড সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএ, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, জিলিক অ্যাসিড সাইকেল, সিএসি বা ট্রাই কার্বক্সিলিক, টিসিএ বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। আশা করি বুঝতে পেরেছো ভাইয়েরা। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা তো আছে তাই না, ইটিএস। ইটিএস এর অপর নাম কি? ইটিএস এর অপর নাম হচ্ছে, এই যে এটা ছিল অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, রাইলেশন। আশা করি বুঝেছো। তাহলে দেখো, এগুলো হচ্ছে অপর নাম, আমরা পেয়ে গেলাম অপর নামগুলো কি কি। তাহলে এখানে আমরা এই ছকটা পড়ে ফেললাম, এই ছকটা আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। এবার হচ্ছে শ্বসনের বিভিন্ন বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? সবাত শোষণের ফলে তৈরি হয় কি বলতো? সবাত শোষণের ফলে তৈরি হয় হচ্ছে এটিপি, তাই তো? শক্তি তৈরি হয়। তাহলে যে সবাত শোষণের প্রথম ধাপ কোনটা? আছে এখানে অপর নামগুলো ছিলই, যাই হোক অপর নামগুলো ছিল, আমরা পড়ে ফেলছি, কিছু করার নাই, আলাদাভাবে পড়লাম, ঠিক আছে, তো সমস্যা নেই। সো এই যে গ্লাইকোলাইসিস, এটাকে বলা হচ্ছে ইএমপি পাথওয়ে, এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক শ্বসন, শ্বসনের সাধারণ গতিপথ, সবাত অবাত শ্বসনের প্রথম ধাপ বলা হচ্ছে, উভয় শ্বসনের প্রথম ধাপ। এবং এই ধাপে 139 মনে রাখা একমুখী, 139 কি একমুখী বিক্রিয়া, অর্থাৎ এখানে 139 কোনটা? এই 1 নম্বর বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া এন্ড 9 নম্বর বিক্রিয়া আমরা দেখব। তাহলে বাকিগুলা কি উভমুখী? সো এখানে উভমুখী সাইন দেওয়া হয় নাই, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, এটাও উভমুখী বিক্রিয়া, এটাও উভমুখী বিক্রিয়া, এটাও উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? আরো উভমুখী বিক্রিয়া আছে। তো এগুলো আপাতত মনে রাখো, এগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখন এইখান থেকে ছোট্ট একটা কথা মনে রাখো, ফসফেট যোগ বা বিয়োগের এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। এখান থেকে যে কথাটা মনে রাখবো ভাইয়া, ফসফেট যোগ অথবা বিয়োগের এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। ফসফেট যোগ অথবা বিয়োগের এনজাইম কি? এনজাইমটার নাম হচ্ছে ভাইয়া কাইনেজ। এখন কাইনেজ, কোনো কিছুর সাথে আমি ফসফেট যোগ করলাম, তাহলে এনজাইমটার নাম আমি চোখ বন্ধ করে দিয়ে দিব, সেই এনজাইমটা হচ্ছে কাইনেজ, ঠিক আছে? তো এই বিষয়টা অন্তত বুঝে গেলা। এইবার আসো ঘটনাটা কি ঘটতেছে সেটা আমরা একটু দেখি। যেমন গ্লুকোজ, প্রথম ধাপে কি হচ্ছে? এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। তো 1 নম্বর বিক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো, অর্থাৎ গ্লুকোজের সাথে একটা ফসফেট যোগ হয়েছে। এবং ফসফেট যোগ হইলে ধরে নাও যে এই যে কার্বন 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 কার্বন, 4টা কার্বন। এখন যখন আমি এর সাথে একটা ফসফেট যোগ করব, কি যোগ করব বলো তো ভাইয়া? ফসফেট যোগ করব, তাহলে এনজাইমটার নাম কি? এনজাইমটার নাম আমরা জানলাম কাইনেজ। আর যখন
একটা ফসফেট আমি যোগ করব, সেটা গিয়ে যুক্ত হয় 6 মানে শেষ কার্বনে। একটা ফসফেট যুক্ত করলে কয়টা কোন কার্বনে গিয়ে যুক্ত হয়? শেষ কার্বনে যুক্ত হয়। বুঝতে পেরেছো? আবার আরেকটা ফসফেট যদি যুক্ত করি, সেটা যুক্ত হয় প্রথম কার্বনে। এতটুকু জাস্ট মনে রাখো। তাহলে প্রথম ফসফেট গিয়ে যুক্ত হয় শেষ কার্বনে, দ্বিতীয় ফসফেট গিয়ে যুক্ত হয় প্রথম কার্বনে। তাহলে গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, সেটা কত নম্বর কার্বনে গিয়ে যুক্ত হবে? শেষ কার্বনে। অর্থাৎ গ্লুকোজের কার্বন তো 6টা, তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। এনজাইমের নাম কি? কাইনেজ। কি কাইনেজ? গ্লুকোজ কাইনেজ হবে। তবে বিজ্ঞানীরা এটাকে গ্লুকোজ কাইনেজ না বলে এটাকে বলা হয় হেক্সোকাইনেজ। ওই যে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ, যেহেতু 6 কার্বন বিশিষ্ট, এটাকে গ্লুকোকাইনেজ না বলে কি বলেছে? হেক্সোকাইনেজ। মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো গ্লুকোজ 6 ফসফেট যে তৈরি হইলো, সেখান থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট থেকে এখন তৈরি হবে কি? ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এখানে কোন এনজাইমটা কাজে লাগবে বলো তো? সো গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা কিন্তু, এখানে কিন্তু ফসফেট যোগ হয় না, এরা হচ্ছে পরস্পরের আইসোমার, সমাণু। গাঠনিক সংকেত এক, আণবিক সংকেত আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত আলাদা। ঠিক আছে, এরা হচ্ছে পরস্পরের সমাণু। আর সমাণু মানে কি? আইসোমার এরা। সো এনজাইমটার নাম কি হবে? আইসোমারেজ। তাহলে কি আইসোমারেজ? এখানে এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়েছে, তার মানে কি? ফসফোফ্রুক্টো আইসোমারেজ। সরি 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 এই যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়েছে, তাই না? তাহলে এই যে আগের যৌগটা খেয়াল করবা, আগের যৌগটা কি আছে? গ্লুকোজ 6 ফসফেট। তো এনজাইমটার নাম কি হবে? ফসফোগ্লুকো আইসোমারেজ। আগের যৌগটা সবসময় খেয়াল করবা, ফসফোগ্লুকো আইসোমারেজ। বুঝতে পেরেছো? তাহলে এনজাইমটার নাম কি? ফসফোগ্লুকো আইসোমারেজ। ক্লিয়ার? আইসোমার তৈরি হয়েছে তাই। আচ্ছা, এরপরে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হয়েছে। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি হয়েছে বলো তো? ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হয়েছে। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তার মানে কি? এই যে এখানে 6 নাম্বার কার্বনে একটা ফসফেট ছিল, এখন আরো একটা ফসফেট যুক্ত হয়েছে, সেটা কোন নাম্বার কার্বনে গিয়ে যুক্ত হয়েছে? যে প্রথম কার্বনে, অর্থাৎ 1,6 বিস ফসফেট। বিস মানে কি? দুইটা ফসফেট হইল। তাহলে ফসফেট যুগের এনজাইমটা কি? কাইনেজ। কি কাইনেজ? আগের যৌগটা খেয়াল করো, এই যৌগটা আছে ফসফেট ফ্রুক্টোজ, তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজ। সিম্পল কথা, ফসফোফ্রুক্টোকাইনেজ। ওকে, এখন এই যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এটা আবার ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। আর দুই ভাগে যখন ভাগ হয়ে যায়, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট দুইটা যৌগ তৈরি করবে। এটা তো 6 কার্বন ছিল, তাই না? তাহলে এখানে এটার 3 কার্বন বিশিষ্ট দুইটা যৌগ তৈরি হইলো, এটাও 3 কার্বন, এটাও 3 কার্বন। তাহলে প্রথম যৌগটা কি? 3 ফসফোগ্লিসারালডিহাইড। হ্যাঁ, অর্থাৎ 3 ফসফোগ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি এসিটোন, DHA, ধা। তাহলে গাধা। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট ভেঙে গিয়ে কি তৈরি হয়? গাধা তৈরি হয়, অর্থাৎ গ্লিসারালডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট। তাহলে গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট। তাহলে এই যে ভেঙে যাওয়ার এনজাইমটার নামটা মনে রাখতে হবে, অ্যালডোলেজ এনজাইম। ক্লিয়ার? ওকে, এবার 3 ফসফোগ্লিসারালডিহাইড যেটা, তার সাথে আরো একটা ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে কি হবে? সেটা 3 নাম্বার কার্বনে ছিল, এখন 1 নাম্বার কার্বনে গিয়ে যুক্ত হবে। ওকে, সো 1 নাম্বার কার্বনে যুক্ত হবে। সো যৌগটার নাম কি? 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে দুইটা চেঞ্জ হয়েছে, একটা তো ফসফেট যুক্ত হইলো, আরেকটা চেঞ্জ হচ্ছে, এখানে ছিল অ্যালডিহাইড আর এখানে হয়েছে অ্যাসিড। তাহলে অ্যালডিহাইড থেকে অ্যাসিড কখন হবে? যদি জারণ ঘটে। অ্যালডিহাইডকে অ্যাসিড বানানোর উপায় কি? এটা তোমরা কেমিস্ট্রির কনসেপ্টে জানবা। সেটা হচ্ছে অ্যালডিহাইডকে আমি যদি COOH বানাতে চাই, আমার কি করতে হবে বলতো? আমার হচ্ছে জারণ ঘটাইতে হবে। আর জারণ মানে কি? একটু আগেও শিখেছি, জারণ মানে হচ্ছে হাইড্রোজেন ছাড়ন, ইলেকট্রন ছাড়ন, তাই না? তো এই যে দেখো, এখানে হাইড্রোজেন যদি ত্যাগ করে 3 ফসফোগ্লিসারালডিহাইড, এখান থেকে যদি হাইড্রোজেন বের হয়ে যায়, সেটা হয়ে যাবে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফেটও যুক্ত হয়েছে, হাইড্রোজেনও বের হয়েছে, অর্থাৎ জারণ ঘটছে। তাহলে এই যে হাইড্রোজেন বের করে দেওয়ার জন্য যে এনজাইমটা লাগবে, সেটার নাম কি? ডিহাইড্রোজেনেজ। এখানে নামের মধ্যে আছে ডি। ডি মানে হচ্ছে ডিলিট। তাহলে ডিহাইড্রোজেনেজ, তার মানে কি? হাইড্রোজেন ডিলিট। কোথা থেকে হাইড্রোজেন ডিলিট? আগের যৌগটা খেয়াল করো, ফসফোগ্লিসারালডিহাইড আছে। তাহলে আচ্ছা সরি, এখানে মনে হয় বইয়ে অন্য একটা এনজাইম আছে, এটা একটু খেয়াল করো তো, এটা একটু দেখো।
আচ্ছা, এখানে বলা আছে ফসফোগ্লিসারিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস। এটা একটু বইটা চেক দিবা তো ভাইয়া, ঠিক আছে? এটা সম্ভবত ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজেনেস হবে। বইটা একটু চেক দিবা, যেটা থাকবে সেটা অ্যান্সার। আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, যাই হোক। এরপর আসো, এই যে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে একটা ফসফেট এবার বাদ চলে যাবে। আমি বলছি না যে ফসফেট যোগ বা বিয়োগ করো, এনজাইমটা হচ্ছে কাইনেস। তাহলে যোগ হইলেও কাইনেস, বিয়োগ হইলেও কাইনেস, তাই না? তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে একটা ফসফেট যদি বাদ চলে যায়, তাহলে সেটা কি হবে? 3 ফসফো, শুধুমাত্র 3 ফসফো থাকবে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই না? তাহলে বাদ চলে গেছে, এনজাইমটার নাম কি? কাইনেস। কি কাইনেস? ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে বাদ চলে গেছে, তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। ক্লিয়ার? ওকে, এবার আসো, এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি? ধরে নাও একটা যৌগের 3টা কার্বন আছে, কার্বন কার্বন কার্বন। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি? এই 3 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। 3 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে। এখন যে ঘটনাটা ঘটবে, কি ঘটবে জানো? এখানে মিউটেশন ঘটবে। মিউটেশন মানে কি? পরিবর্তন, অর্থাৎ 3 থেকে লাফ মেরে এটা চলে যাবে 2 নাম্বার কার্বনে। কত নাম্বার কার্বনে যাবে? 2 নম্বরে। তাহলে দেখো তো একটা পরিবর্তন হইল না? তাহলে এই ঘটনা, এই ঘটনার জন্য যে এনজাইমটা দায়ী তার নাম হচ্ছে মিউটেজ। মিউটেশন ঘটছে, এনজাইমটা হচ্ছে মিউটেজ। ঠিক আছে? তাহলে কি মিউটেজ? ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, তাহলে ফসফোগ্লিসারো মিউটেজ। ক্লিয়ার? এটা কি মিউটেজ? ফসফোগ্লিসারো মিউটেজ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা সামনের দিকে আগাই এবার। সামনের দিকে আগাই। তো এটা হচ্ছে 9 নাম্বার বিক্রিয়া। এটা হচ্ছে, মনে রাখো ভাইয়া, এটা হচ্ছে 9 নাম্বার বিক্রিয়া। 9 নম্বর বিক্রিয়া। তো যেহেতু 9 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে একমুখী থাকবে, কিন্তু এটা তো উভমুখী। বুঝতে পেরেছো? যে 139 এটা হচ্ছে একমুখী, বাকিগুলো হচ্ছে উভমুখী। তাহলে এই যে এখানে যে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে, এই যে 2 বিসফসফোনা, এখানে বিসফসফোনা, সরি এখানে ভুল হয়েছে। সো 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই যে এখানে যে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে যে জিনিসটা তৈরি হবে তার নাম হচ্ছে পিপা। পিপা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে এই যে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে পিপা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে ইনল তৈরি হয়েছে, ফসফোইনল, ইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে এনজাইমটা কি হবে? ইনোলেস। বুঝতে পেরেছো? এবং এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এখানে দেখো তো ফসফেট আছে না? ফসফো মানে কি? ফসফেট। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে শুধুমাত্র পাইরুভিক অ্যাসিড থাকলো। তার মানে কি? ফসফেটটা নাই, ফসফেটটা বাদ চলে গেছে। তাহলে ফসফেট বাদ যাওয়ার এনজাইমটার নাম কি? ফসফেট বাদ যোগ অথবা বাদ যাওয়ার এনজাইমটার নাম হচ্ছে কাইনেস। তাহলে এখানে এনজাইমটার নাম কি হবে? কাইনেস। কি কাইনেস? ফসফো, সরি, এই এনজাইমটা কি কাইনেস? এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেস। তো এই যে কথাটা শিখাই দিলাম যে ফসফেট যোগ অথবা বিয়োগ হলে এনজাইমটা ধরে নিবা তুমি হচ্ছে কাইনেস। তাহলে কি কাইনেস তুমি কিন্তু এখন ইজিলি ধরতে পারবে, কারণ তোমাকে তো এমসিকিউ দিবে, তোমাকে তো সিকিউ দিবে না। ঠিক আছে? তো তোমাকে যখন এমসিকিউ দিবে, তুমি কিন্তু অপশানগুলো দেখলেই অটোমেটিক বুঝতে পারবা যে এখানে ফসফেট যোগ হয়েছে নাকি যোগ হয় না। যদি যোগ হয় বা বিয়োগ হয়, এনজাইমটা তুমি দিয়ে দিবা কাইনেস। আগে থেকেই তোমার মাথায় সেট হয়ে গেল, তাই না? কি কাইনেস তুমি আগে পরের যৌগটা দেখে মানে বুঝতে পারবা। ক্লিয়ার? তো এগুলো তো মুখস্থ বিদ্যা। এখন মুখস্থ বিদ্যার মধ্যে কিছু কিছু জিনিস বুঝে পড়তে হয়, বুঝে পড়লে তুমি হচ্ছে দেখবা যে তোমার আর ভুল হচ্ছে না। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখো গ্লাইকোলাইসিস আমরা পড়লাম, এবং গ্লাইকোলাইসিস চক্রটা কোথায় ঘটে বলো তো? একটু আগে আমরা পড়েছি এটা ঘটে সাইটোপ্লাজমে, তাই তো? আচ্ছা, এটা ঘটে কোথায়? এটা ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে, এটা আমরা দেখেছি একটু আগে। আচ্ছা, তো আসো আমরা আরেকটু সামনের দিকে আগাই তাহলে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার হচ্ছে এসিটাইল কোএ সৃষ্টি। এসিটাইল কোএ সৃষ্টি, যার অপর নাম হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এসিটাইল কোএ সৃষ্টি, যার অপর নাম কি? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। অর্থাৎ এইখানে যে এনজাইমটা, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন এনজাইম এখানে লাগবে। ঠিক আছে? তো এখানে পাইরুভিক অ্যাসিড থেকে জাস্ট এসিটাইল কোএ সৃষ্টি হয়, আর কিছু তোমার জানার দরকার নাই। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। ওকে, এরপর হচ্ছে ক্রেবস চক্র, যার আরেকটা নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ, সাইটিক অ্যাসিড সাইকেল বা সিএসসি। এই দুইটা নাম একটু মাথায় রাখো।
তো এই তিনটা এই ক্রেবস চক্রটা কোথায় ঘটে বা কিভাবে ঘটে সেটা একটু বলে দিই। তার আগে মনে রাখো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু হয়েছিল ক্রেবস চক্র থেকে। অ্যান্সারটা হচ্ছে একোনিটেজ। এনজাইমটা কি? এনজাইমটার নাম এসেছিল। সো অ্যান্সারটা হচ্ছে একোনিটেজ। ক্লিয়ার? তো আমি ছোট্ট করে একটু আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। খুব সংক্ষেপে বোঝাবো, বেশি বড় করতে যাব না। দেখো, এভাবে পড়ো আমার সাথে। সি আই আলফা, সি আই আলফা, এস এস এফ এম ও। আমি পূর্ণ রূপগুলোও লিখতেছি না, পূর্ণ রূপগুলোও লিখতেছি না। তুমি হচ্ছে একটু বই থেকে এটা দেখে নিবা, ঠিক আছে? বই থেকে একটু দেখে নিবা। তো এখানে ও মানে কি সেটা একটু বলে দিই জাস্ট। এখানে ও মানে হচ্ছে অক্সালো এসিটিক অ্যাসিড। এটা এখান থেকে বিক্রিয়াটা শুরু হবে। ও মানে কি? ও মানে হচ্ছে অক্সালো এসিটিক অ্যাসিড। অক্সালো এসিটিক অ্যাসিড, এসিটিক অ্যাসিড। অক্সালো এসিটিক অ্যাসিড এটা কত কার্বন বিশিষ্ট বলো তো ভাইয়া? অক্সালো এসিটিক অ্যাসিড এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট, তাই তো? তো এই যে অক্সালো এসিটিক অ্যাসিড এর সাথে যখন এসিটাইল কোয়ে এসে যুক্ত হবে, এসিটাইল কোয়ে আমরা কোথায় পেয়েছি দেখো তো? এই যে আগের ধাপে আমরা পেয়েছি এসিটাইল কোয়ে। তাহলে এই অক্সালো এসিটিক অ্যাসিডের সাথে এবার কি এসে যুক্ত হবে বলো তো? এসিটাইল কোয়ে এসে যুক্ত হবে। তাহলে এসিটাইল কোয়ে এটা কত কার্বন বিশিষ্ট? মনে রাখো এটা হচ্ছে 2 কার্বন। তাহলে এই যে অক্সালো এসিটিক অ্যাসিড এর সাথে এসে কে যুক্ত হবে বলো তো? এসিটাইল কোয়ে। এসিটাইল কোয়ে এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে 2 কার্বন বিশিষ্ট এসিটাইল কোয়ে এসে যুক্ত হইল। তাহলে এখানে 4 কার্বন আগে থেকে ছিল, ওখানে আছে 2 কার্বন। তাহলে 4 আর 2 মিলে কত কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড তৈরি হলো? এই সাইট্রিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন। তাহলে সি মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সি মানে কি? সাইট্রিক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো। এখন এনজাইমটাই তো আমাদের গুরুত্বপূর্ণ, তাই না? ওপরে নিচে মনে রাখো একটা হচ্ছে সিনথেজ আর একটা হচ্ছে সিনথেটেজ। হ্যাঁ, একটা হচ্ছে দুটাই মনে রাখো সিনথেস, সিনথেস দুইটা মনে রাখো সিনথেস, আপাতত মনে রাখো সিনথেস। তো ওপরেরটা হচ্ছে সিনথেস, নিচেরটা হচ্ছে সিনথেটেস। এভাবে করতে পারো। তাহলে ওপরের নিচে সিনথেস, পাশেরটা হচ্ছে একোনিটেস। একোনিটেস। তাহলে ওপরে নিচে সিনথেস, পাশেরটা কি? পাশেরটা হচ্ছে একোনিটেস। অর্থাৎ সি থেকে যখন আই হয় এনজাইমটা কি লাগে? একোনিটেস। তাহলে সি থেকে আই, আই মানে কি? আইসোসাইট্রিক অ্যাসিড। তাহলে তোমাকে এইভাবে প্রশ্ন করবে, বা ঢাকা ভার্সিটির প্রশ্ন এটা ছিল যে সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হইল, এনজাইমটার নাম কি? এনজাইমটার নাম হচ্ছে একোনিটেস। ক্লিয়ার? এখন তুমি যদি এটা নাও জানো যে সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, এত এত নাম যদি তোমার নাও মনে থাকে, তুমি জাস্ট এতটুকু মনে রাখো না, সি আই আলফা এস এস এফ এম ও, সি আই আলফা এস এস এফ এম ও। তো সি থেকে আই, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, তাহলে সি আই আলফা। তো সি আই আমরা এইভাবে বুঝছি না, উপরে নিচে সিনথেস, পাশেরটা হচ্ছে একোনিটেস। বুঝতে পেরেছ? যেখানে হচ্ছে ফিউমারিক অ্যাসিড আছে সেটা হচ্ছে ফিউমারেস। ঠিক আছে? যেখানে ফিউমারিক অ্যাসিড আছে এনজাইমটার নাম কি ভাইয়া? এনজাইমটার নাম হচ্ছে ফিউমারেস। ফিউমারিক অ্যাসিড থাকলে এনজাইমটার নাম হচ্ছে ফিউমারেস। বাকি যতগুলো এনজাইম আছে সব হচ্ছে ডিহাইড্রোজিনেস। দেখো শেষ, সবগুলো হচ্ছে কি? ডিহাইড্রোজিনেস। হাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস, হাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস। এটাও ডিহাইড্রোজিনেস। দেখেছো কত ইজি হয়ে গেল? তাহলে সিআই আলফা এস এস এফ এম ও, উপরে নিচে সিনথেস, পাশেটা একোনিটেস, ফিউমারিক অ্যাসিড যেটা এফ যেটা সেটা হচ্ছে ফিউমারেস, বাকিগুলো হচ্ছে ডিহাইড্রোজিনেস। খুবই সিম্পল কথা। এখন আরেকটা কথা যদি তুমি মনে রাখতে চাও খুবই ভালো, সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস মানে কি? হাইড্রোজেন ডিলিট। অর্থাৎ আই থেকে যখন আলফা তৈরি হবে তখন হাইড্রোজেন ডিলিট হবে। কি হবে ভাইয়া? হাইড্রোজেন ডিলিট হবে। তাহলে এই যে হাইড্রোজেনটা ডিলিট হইলো কার সাথে গিয়ে যুক্ত হবে? যুক্ত হবে গিয়া NAD এর সাথে। NAD এর সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে কি তৈরি করবে? NADH2 তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানেও ঠিক সেম, NAD এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে NADH2 তৈরি করবে। NADH2 এখানেও ঠিক সেম, ডিহাইড্রোজেনাস আছে, তাহলে NAD থেকে এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে NADH2 তৈরি করলো। তবে যেখানে হচ্ছে যে ফিউমারিক অ্যাসিড আছে, F আছে, সেখানে আর NAD না, সেখানে হচ্ছে NAD এর পরিবর্তে FAD। এখানে যে ডিহাইড্রোজেনাস, এখানে FAD। FAD থেকে কি তৈরি করবে? FADH2। সিম্পল। ঠিক আছে? তো
আমরা এখন এখানে ফিরে যাই, দেখো তাহলে এই যে সি, সি মানে কি? এই যে সরি, ও, ও থেকে তো শুরু হয় বিক্রিয়াটা, তাই না? তাহলে এই যে ও, ও মানে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ও মানে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তারপর হচ্ছে সি, তাহলে এই যে সি থেকে আই, তাহলে আই থেকে আলফা, হ্যাঁ এটা হচ্ছে আলফা, সি আই আলফা, তারপরে এস এস এফ এম ও, বুঝতে পেরেছ? তাহলে ও থেকে সি হচ্ছে এখানে কি সিনথেস, আর একদম এই জায়গাটাতে হচ্ছে সিনথেটেস, ওই যে উপরে আর নিচে সিনথেস সিনথেটেস। ওকে, পাশেরটা কি? এই যে সি থেকে যখন আই হচ্ছে সেটা কি অ্যাকোনিটেস, আই থেকে যখন আলফা হচ্ছে সেটা কি ডিহাইড্রোজেনেস, আলফা থেকে যখন এস হচ্ছে সেটা কি ডিহাইড্রোজেনেস, তারপরে এই যে এস থেকে যখন এস হচ্ছে সেটা কি সিনথেটেস, পড়েছি না সি আই আলফা এস এস এফ এম ও। তো এখানে যা যা লেখা আছে তুমি হচ্ছে যে যেটা লিখে দিলাম ওইটার সাথে একটু মিলাই মিলাই পড়বা, দেখবা যে শেষ। বুঝতে পেরেছো? ইজি, খুবই ইজি। আচ্ছা, এইবার আসো, এবার আসো ইটিএস। ইটিএস সম্পর্কে যে কথাটা মনে রাখবে, এখানে ইটিএস মানে কি? ইটিএস মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যার আরেকটা নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা প্রান্তীয় শোষণ। তো এইটা কোথায় হয়? বাকি দুইটা হয় কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, আর এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন বা কৃষ্টিতে হয়। ইটিএস কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন বা কৃষ্টিতে হয়। এটা কিভাবে মনে রাখবে? দেখো এখানে প্রতিটা ধাপে ইলেকট্রন, ইলেকট্রন ট্রান্সফার হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তার মানে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে। তাহলে তোমাকে যদি বলা হয় যে ইলেকট্রনের শেষ গ্রহীতা কি? অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রনের শেষ গ্রহীতা। আর যদি বলা হয় প্রথম গ্রহীতাকে, তাহলে এনএডি থেকে এফএডিতে গেল, তাহলে প্রথম গ্রহীতা হচ্ছে এফএডি। ক্লিয়ার? এই সিরিয়ালটা মনে রাখবা কিভাবে? এভাবে পড়ো, ন্যাট ফ্যাট কোক। হ্যাঁ এভাবে পড়ো, ফার্স্ট হচ্ছে ন্যাট, তারপর হচ্ছে ফ্যাট, তারপরে কোক, ন্যাট ফ্যাট কোক, ন্যাট ফ্যাট কোক। তারপরে সাইড বি, সাইড সি, সাইড এ, সাইড A3O2। তো এটা কিভাবে মনে রাখবা? ফার্স্ট হচ্ছে সাইড বি মানে কি? বেবি। সি মানে হচ্ছে চাইল্ড, এ মানে হচ্ছে অ্যাডাল্ট। তাহলে ফার্স্টে একটা বেবি হয়, তারপরে সে একটু বড় হলে তাকে বলা হয় চাইল্ড, তারপরে আরো বড় হয়ে গেলে অ্যাডাল্ট। এবং অ্যাডাল্টের তিন গুণ হচ্ছে A3। ক্লিয়ার? তাহলে সাইড বি, সাইড সি, সাইড এ, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। অ্যাডাল্টের তিন গুণ হচ্ছে A3, তারপর তো অক্সিজেন। ওকে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছো। ওকে, যে ইলেকট্রনের শেষ গ্রহীতা অক্সিজেন, এটা বোল্ড করে লেখা আছে, এটাও মেবি এসেছিল। ওকে, এটাও মেবি এসেছিল। যাই হোক, অবাধ শোষণে আমরা চলে আসি, আমরা অবাধ শোষণে চলে আসি। তো অবাধ শোষণ, অবাধ শোষণ মানে কি? এখান থেকে প্রশ্ন হয়েছে একবার। তো অবাধ শোষণ মানে কি? বায়ুর অনুপস্থিতিতে যে শোষণ, সেটা হচ্ছে অবাধ শোষণ। তো অবাধ শোষণের ফলে কি হয়? এই যে গ্লুকোজ, এখনো গ্লুকোজ, গ্লুকোজ থেকে তৈরি হয় হয় ইথাইল অ্যালকোহল বা ইথানল। ইথাইল অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে ইথানল। ইথানল কত অণু? ইথানল কত অণু? 2 অণু। এর সাথে তৈরি হয় 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 20 কিলো ক্যালোরি শক্তি বা 2 এটিপি। তাহলে সবাদ শোষণে তৈরি হচ্ছে 36টা এটিপি, এখানে তৈরি হচ্ছে মাত্র 2 এটিপি। তাহলে হয় এই জিনিসটা তৈরি হয়, অবাধ শোষণের ফলে হয় এই জিনিসটা তৈরি হয়, অথবা অর, অর কি তৈরি হতে পারে? এখানে তৈরি হতে পারে এই যে গ্লুকোজ থেকে, গ্লুকোজ থেকে তৈরি হতে পারে ল্যাকটিক অ্যাসিড। এটাই পরীক্ষায় এসেছিল। তো ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? C3H6O3। কত অণু? 2 অণু ল্যাকটিক অ্যাসিড। তাহলে তোমাকে এটাই প্রশ্ন করবে যে অবাধ শোষণে কত অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়? অ্যান্সারটা হচ্ছে 2 অণু ল্যাকটিক অ্যাসিড। এখন ল্যাকটিক অ্যাসিড যখন ইথানল তৈরি হচ্ছে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়, কিন্তু যখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, গুরুত্বপূর্ণ কথা, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হয় না, তৈরি হয় না। বুঝতে পেরেছ? তাহলে হয় এই বিক্রিয়াটা হয় অবাধ শোষণে, অথবা এই বিক্রিয়াটা হয়। যখন এই বিক্রিয়াটা ঘটে, অর্থাৎ ইথানল তৈরি হলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে শুধু ল্যাকটিক অ্যাসিডই তৈরি হয়। ক্লিয়ার? ওকে, আর এর সাথে তো 2 এটিপি থাকবেই। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের নবম অধ্যায়টা শেষ, আমরা চলে যাব পরের অধ্যায়টা, অর্থাৎ একাদশ অধ্যায়। ওকে, সো আমরা পড়ব এবার জীব প্রযুক্তি। তো এই জীব প্রযুক্তি অধ্যায়ে প্রথমেই বেশ কিছু বিজ্ঞানীর নাম দেখতে পাচ্ছ, অর্থাৎ এই অধ্যায় থেকে কিন্তু বিজ্ঞানীর নাম থেকে প্রশ্ন হয়। আচ্ছা, কত কত সালে প্রশ্ন এসেছে দেখো, এসেছে 13-14 এন্ড 14-15, 2 বছর আসছে। আচ্ছা, সো কার্ল এরেকি বায়োটেকনোলজি, কার্ল এরেকি জীব প্রযুক্তি, যেহেতু অধ্যায়টার নামই জীব প্রযুক্তি, সো এখানে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শব্দটার আবিষ্কারক কি আসতেই পারে। তো কার্ল এরেকি বায়োটেকনোলজি, এইভাবে কার্ল এরেকি বায়োটেকনোলজি। কত সাল? 1919।
কোনোটা মনে না থাকলেও এটা অন্তত মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, এরপরে হচ্ছে টিস্যু কালচারের জনক কে? হ্যাবেরল্যান্ড। সো টিস্যু কালচারের জনক কে? হ্যাবেরল্যান্ড। এটা কিন্তু প্রশ্ন, এটা কিন্তু ডিউ এর প্রশ্ন। সো যেটা ডিউ এর প্রশ্ন, এটা কোনোভাবে ভুল করা যাবে না। মর্গান একটা ওয়ার্ডের প্রচলন করেন, টটিপটেন্সি। সো টটিপটেন্সি মানে হচ্ছে উদ্ভিদের মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে, যে ক্ষমতার কারণে একটা উদ্ভিদ তার ছোট্ট একটা অংশ, তার পাতা হইতে পারে, পাতার ছোট্ট একটা অংশ, সেখান থেকে কিন্তু নতুন একটা উদ্ভিদের জন্ম দিতে সক্ষম। আমরা কি জানি, একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? বীজের মাধ্যমে। কিন্তু উদ্ভিদের যে দেহের ছোট্ট ছোট্ট অংশ, এই ছোট্ট অংশের মধ্যে একটা ক্ষমতা আছে, অন্তর্নিহিত ক্ষমতা, যেটা নতুন একটা উদ্ভিদের জন্ম দিতে সক্ষম। এই বিষয়টাকে বলা হচ্ছে টটিপটেন্সি। তো মর্গান টটিপটেন্সি শব্দের আবিষ্কারক। সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান কে? ল্যাডারবার্গ। এটাও কিন্তু ডিউয়ের একটা প্রশ্ন। ওকে, সো প্লাজমিড, ল্যাডারবার্গ। কোথায়? ইকোলি কোষে, ইকোলাই কোষে। আচ্ছা, এরপরে দেখো ইন্টারফেরন লিন্ডেনম্যান। ইন্টারফেরন নামের শেষে আছে ন, লিন্ডেনম্যান নামের শেষে আছে ন। ইন্টারফেরন লিন্ডেনম্যান। এবং ইন্টারফেরন এটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। মাকসুদুল আলম পাটের জীবন রহস্য উন্মোচন করেন বা জিনোম সিকোয়েন্সিং করেন, এটা হয়তো প্রত্যেকে জানো, এবং ইনি কিন্তু বাংলাদেশি বিজ্ঞানী। তাহলে পাটের, আমাদের জাতীয় আঁশ পাট, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো ইলি অ্যান্ড লিলি কোম্পানি। সো ইলি অ্যান্ড লিলি কোম্পানি হিউমুলিন, তাহলে মানব ইনসুলিন কি নামে বাজারজাত করেন? হিউমুলিন নামে বাজারজাত করেন। তাহলে ইনসুলিন যেটা, সেটার নাম কি বলতো? হিউমুলিন। হিউমুলিন নামে বাজারজাত করেন। আচ্ছা, এরপরে দেখো ডাক্তার পল ক্রিস্টো, এটা উনি কি করেছেন? ভিটামিন সি, বিটা ক্যারোটিন, ফলিক অ্যাসিড সমৃদ্ধ ভুট্টার বীজ উদ্ভাবন করেন, এত বেশি গুরুত্বপূর্ণ না। এবং আরেকজন হচ্ছে স্যার এডওয়ার্ড শার্পি স্ক্যাফার। ওকে, সো ইনি সর্বপ্রথম ইনসুলিন নামক হরমোন আবিষ্কার করেন। সো ইনসুলিন নামক হরমোন আবিষ্কার করেন সর্বপ্রথম, তার আবিষ্কার করেছেন। আর এই যে ইলিয়ান লিলি কোম্পানি, এটা কিন্তু হিমুলিন নামে বাজারজাত করেন, ইনসুলিনকে হিমুলিন নামে বাজারজাত করেন, এই কথাটা মনে রাখো। আচ্ছা, টিস্যু কালচারের নাম, বিভিন্ন ধরনের টিস্যু কালচার আছে। সো এই নামগুলো আমাদের একটু জানতে হবে কি কি ধরনের আছে। যেমন এখানে আছে টিস্যু কালচার, একটা হচ্ছে মেরিস্টেম, মেরিস্টেম কালচার। ওকে, সো মেরিস্টেম কালচার কখন করা হয়? রোগমুক্ত চারা, তুমি যদি চাও রোগমুক্ত চারা তৈরি করার জন্য এই মেরিস্টেম কালচার তুমি করতে পারো। পরাগধানী পরাগরেণু কালচার, আমরা জানি যে পরাগরেণু এটা হচ্ছে হ্যাপ্লয়েড হয়। পরাগরেণুটা দেখতে কেমন? পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড। সো পরাগধানী আর পরাগরেণু কালচার যদি তুমি করো, তাহলে উদ্ভিদটাও হবে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড উদ্ভিদ তুমি পাবা। ওকে, যেমন পোয়েসি, সোলানেসি, ব্রাসিকাসি, এই এই গোত্রগুলাতে তুমি হচ্ছে এই হ্যাপ্লয়েড উদ্ভিদ পাইতে পারো কিসের মাধ্যমে? তুমি যদি পরাগধানী কালচার করো বা পরাগরেণু কালচার করো সেই ক্ষেত্রে। আচ্ছা, মাইক্রো প্রোপাগেশন, নামটা শুনেই বুঝতে পারতেছো, নামের মধ্যে আছে মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে ছোট। সো মাইক্রো প্রোপাগেশনে কি ব্যবহার করা হয়? উদ্ভিদের ক্ষুদ্র অংশ ব্যবহার করে, উদ্ভিদের ক্ষুদ্র অংশ ব্যবহার করে এই কালচার করা হয়। অ্যান্ড ক্যালাস কালচার, সো এইভাবে পড়তে পারো যে কলসে চারা, এইভাবে পড়তে পারো কলসে চারা। কলসে তো চারা থাকে, সো কলসে চারা, অর্থাৎ ক্যালাস কালচারের মাধ্যমে আমরা কি করতে পারি? চারা উৎপাদন করতে পারি। তাহলে এই 4 ধরনের যে কালচার আছে, এই কালচারগুলোর নামগুলো তোমার জানতে হবে। আচ্ছা, দেন আসো আমরা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম নিয়ে একটু পড়বো। এখান থেকে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে। কত সালে প্রশ্ন হয়েছে? এখান থেকে 23-24, এই যে খুব রিসেন্ট প্রশ্ন হয়েছে। আচ্ছা, রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এই এন্ডোনিউক্লিয়াস এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে তুমি পাবা। এটা হচ্ছে ডিএনএ কাটার এনজাইম। তাহলে রেস্ট্রিকশন বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটাকে, এই এনজাইমটাকে আমরা বাংলাতে আদর করে বলতে পারি এটা হচ্ছে আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ বা মলিকিউলার সিজর, যে কোনো নামে ডাকা যায়। ঠিক আছে, এর বেশ কয়েকটা অপর নাম আছে। তাহলে এটাকে বলা হচ্ছে আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ বা মলিকিউলার সিজর। এখন এই যে রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এই রেস্ট্রিকশন এনজাইম বিভিন্ন ধরনের আছে। এই যে এই উদাহরণগুলো আমাদের একটু জানতে হবে, এখান থেকে প্রশ্ন এসেছে। তো এখানে 5 ধরনের রেস্ট্রিকশন এনজাইমের নাম বলা আছে। আমি যেভাবে মনে রাখি সেটাই তো আমাদেরকে একটু মনে রাখানোর ব্যবস্থা করে দিই। দেখো, আচ্ছা, আমি এইভাবে পড়ি যে এখানে হাই,
BAM, ব্যাম, BAM। আমি এইভাবে বলি হাই ব্যাম, তারপরে ECORI, CORI মানে কি করি। সো এভাবে বলো হাই, মানে প্রথমটা উল্টা ভাবে পড়ো, হাই ব্যাম করি, তাহলে হাই ব্যাম করি। এরপরে MBO1, MBO মানে হচ্ছে মোবাইল, সো মানুষের তো মোবাইল একটাই থাকে। HPA, HPA মানুষের পা কয়টা, পা হচ্ছে দুইটাই থাকে। অ্যান্ড HIND, HIND, সো এইচ এর পরে দেখো তো স্মল লেটার কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, অর্থাৎ HIND 3। তো আমি এভাবে পড়ি আসলে, ঠিক আছে। তাহলে হাই ব্যাম করি, তারপরে মানুষের পা তো দুইটা, IND আছে অর্থাৎ 3, মোবাইল তো একটাই, ঠিক আছে। সো MBO1। এখন এই যে রেস্ট্রিকশন এনজাইম, এটার কাজ কি বলতো, এটা সাধারণত 4 থেকে 6 জোড়া বেস কাটে, ঠিক আছে। তো রেস্ট্রিকশন এনজাইম কি করে, 4 থেকে 6 জোড়া বেস কেটে ফেলে, এবং এই রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ এর নির্দিষ্ট স্থানে কর্তন করে বা ছেদন করে, হ্যাঁ প্লাজমিড ছেদন করে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য এটা ব্যবহৃত হয়, এবং রেস্ট্রিকশন এনজাইমের সংখ্যা হচ্ছে 250টার অধিক, ঠিক আছে, এভাবে পড়ো। এবং লতে লাগানো, তাহলে ডিএনএ অণুকে জোড়া লাগানোর জন্য ডিএনএ লাইগেজ ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলো তোমার জানতে হবে। আসো আমরা সামনের দিকে আগাই। ইনসুলিন নিয়ে আমরা পড়বো। ইনসুলিন থেকে প্রশ্ন এসেছে কত, 17-18তে। আচ্ছা, তো 51টি অ্যামিনো অ্যাসিড নিয়ে এই ইনসুলিন গঠিত হয়। কয়টা অ্যামিনো অ্যাসিড? ইনসুলিন কি বলতো, এখানে নামের শেষ অংশে আছে আয়ন। কোনো নামের শেষে আয়ন থাকার অর্থ হচ্ছে সেটা দ্বারা বোঝায় প্রোটিন। কোনো নামের শেষে আয়ন থাকলে সেটা হচ্ছে প্রোটিন। যেমন প্রোটিনের নামের শেষেও কিন্তু আয়ন নিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, সো 51টি অ্যামিনো অ্যাসিড নিয়ে এই ইনসুলিন গঠিত হয়। তাহলে এই এখানে দুইটা চেইন আছে, তো এত গঠনের মধ্যে যাচ্ছি না, ধরে নাও যে দুইটা চেইন। তাহলে দুইটা চেইনের মধ্যে যেটাকে আমি বলতেছি এ চেইন, এখানে 21টা অ্যামিনো অ্যাসিড আছে, বি চেইনে আছে 30টা। তাহলে এটা 21 আর 30, এই দুটা মিলে কি হচ্ছে 51টা। তাহলে মোট 51টা অ্যামিনো অ্যাসিড, এবং একটাতে এ চেইনে আছে 21টা, বি চেইনে আছে 30টা, ঠিক আছে। আচ্ছা, আণবিক ভর কত? 5734, হ্যাঁ, বা 5734, এভাবে পড়ো। আচ্ছা, দেন আমি এটা যেভাবে মনে রাখি, আমার বিষয়টা একটু বলি। ফার্স্ট হচ্ছে 5, তারপর 7, 3 4 যোগ করলে 7ই হয়, ঠিক আছে। তো এইভাবে আমি পড়তাম, আমার কাছে মনে থাকতো আর কি, ঠিক আছে। যদি এমনিতে মনে না থাকে, তুমি 2 মিনিট জাস্ট একটু ভাবো। 5 7, তারপর 3 4 যোগ করলে তো 7ই হচ্ছে। তো এইভাবে পড়ো। আচ্ছা, এই ইনসুলিন উৎপাদন করে তো একটা জিন। দেখো আমাদের ক্রোমোজোমের ছোট্ট একটা অংশকে বলা হচ্ছে জিন, ছোট্ট একটা অংশকে বলা হয় জিন। এখন এই জিন থেকে, এই জিনটা আসলে কোথায় থাকে, ইনসুলিন তৈরি করার জন্য যে জিনটা, সে জিনটা আসলে কোথায় থাকে দেখো, এটা থাকে 11 নম্বর ক্রোমোজোমে। আমাদের যে হচ্ছে 46টা ক্রোমোজোম আছে, এর মধ্যে 11 নম্বর যে ক্রোমোজোম, এই 11 নম্বর ক্রোমোজোমের খাটো যে বাহুটা আছে, এই খাটো বাহুর ডিএনএর শীর্ষে 153টি নাইট্রোজেন বেস থাকে, ঠিক আছে। সো এই 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে এখানে কিন্তু এই ইনসুলিন তৈরির জিনটা থাকে, এই কথাটা মনে রাখো। তাহলে 11 নম্বর বাহুর 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে এটা তৈরি করা হয়। ইকোলাই এ ইনসুলিন তৈরির জিন সংযোজন করা হয়েছে। কোথায়? ইকোলাইতে ইনসুলিন তৈরির জিন সংযোজন করা হয়েছে, ঠিক আছে। সো এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। আচ্ছা, আর একটু সামনের দিকে আগে আমরা জীব প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। সো রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে আমরা কি করতে পারি? রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করতে পারি, তাই না? বা ট্রান্সজেনিক জীব তৈরি করা যায়। যাই হোক, ট্রান্সজেনিক উদ্ভিদ যেমন ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, বা সংক্ষেপে বলা হয় বিটি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এই ব্যাকটেরিয়া সংযুক্তির মাধ্যমে ট্রান্সজেনিক তুলা গাছ তৈরি করা হয়েছে। ওকে, এরপরে দেখো আরো আছে এই যে বিটি কটন, গোল্ডেন রাইস, লেড ব্লাইট, হ্যাঁ। তাহলে এই যে বিটি কটন, গোল্ডেন রাইস, এগুলো কি? লেড ব্লাইট হচ্ছে একটা রোগের নাম। সো লেড ব্লাইট প্রতিরোধক্ষম আলুর ট্রায়াল। ওকে, তাহলে লেড ব্লাইট প্রতিরোধ করতে পারে। আচ্ছা, সরি, এখানে ভুল হয়েছে আমার। তাহলে বাংলাদেশে বিটি কটন,
হ্যাঁ, গোল্ডেন রাইস এবং লেট ব্লাইট প্রতিরোধক্ষম আলু আলু সো আলুর ট্রায়াল। ওকে, এগুলো হচ্ছে ট্রানজেনিক উদ্ভিদ। এরপরে দেখো প্রায় 60টি উচ্চ শ্রেণীর উদ্ভিদে ট্রানজেনিক প্রক্রিয়া সফলভাবে প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, সো 60টি উচ্চ শ্রেণীর উদ্ভিদে আগাছা নিধনের জন্য গ্লাইফোসেট, হ্যাঁ, আগাছা নিধন করার জন্য যে জিনিসটা সেটার নাম হচ্ছে গ্লাইফোসেট, যা 78টার মধ্যে 76টি আগাছা নিধন করে। ঠিক আছে, তাহলে আগাছা নিধনকারী পদার্থ কি? গ্লাইফোসেট। এরপরে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে আকাঙ্ক্ষিত কোনো জিনকে কোনো প্রাণীদেহে স্থাপন করাকে বলা হচ্ছে ট্রান্সফেকশন। ঠিক আছে, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আকাঙ্ক্ষিত কোনো জিনকে, যেমন হচ্ছে ইনসুলিন তৈরির জিন কোথায় ইকোলাইয়ে স্থাপন করা হয়েছে, তো এই বিষয়টাকে বলা হচ্ছে ট্রান্সফেকশন। জাস্ট পড়ো এগুলো, এখান থেকে প্রশ্ন হয় নাই, তারপরেও রেখেছি, হইতে পারে। আচ্ছা, গুণগত মান উন্নয়নে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করি। যেমন এই যে অস্ট্রেলিয়ান ভেড়াদের খাদ্য হচ্ছে ক্লোভার ঘাস, এখন ক্লোভার ঘাসে সালফারের অভাব, তাহলে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখী থেকে সালফার তৈরির জিন, ঠিক আছে, সেটা দিয়ে ট্রান্সজেনিক ক্লোভার ঘাসের মধ্যে স্থাপন করা হয়েছে। তাহলে সূর্যমুখী থেকে সালফার তৈরির জিন নিয়ে আমরা ঘাসের মধ্যে দিলাম, এই যে গুণগত মান বৃদ্ধি পাইল, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এরপরে দেখো সুপার রাইস বা গোল্ডেন রাইস। ওকে, তো এই যে সুপার রাইস বা গোল্ডেন রাইস, এটার আবিষ্কারক হচ্ছে ইনগো পোর্ট্রিগাস। জাপোনিকা টাইপ ধান, এই ধানে ভিটামিন এর কিন্তু অভাব ছিল। ঠিক আছে, তো এইখানে ড্যাফোডিল থেকে প্রাপ্ত জিন হচ্ছে বিটা ক্যারোটিন এবং আয়রন। ঠিক আছে, সো ড্যাফোডিল থেকে কোন জিনটা? বিটা ক্যারোটিন এবং আয়রন। এটা কোথায়? এটা হচ্ছে ওই ধানের ভেতরে ইনপুট করা হয়েছে। ঠিক আছে, তাহলে কোথা থেকে? ড্যাফোডিল থেকে প্রাপ্ত জিন। এটা কোথায় নেওয়া হয়েছে? ধানে নেওয়া হয়েছে। তাহলে যখন হচ্ছে জাপোনিকার টাইপ ধানে কি ছিল? ভিটামিন এর অভাব ছিল, এখন ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির জিন আমি দিয়ে দিলাম, বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়। তার মানে কি, এখন এই ধানটা বা এই ভাতটা যে খাবে তার কি হবে? ভিটামিন এর অভাব পূরণ করবে, তাই কিনা? সো তার আর ভিটামিনের অভাব থাকবে না। ওকে, সো এই জিনিসটাকে বলা হচ্ছে গোল্ডেন রাইস। বুঝতে পেরেছ? এই যে সুপার রাইস বা গোল্ডেন রাইস, যখন হচ্ছে তুমি ভিটামিন এ বিটা ক্যারোটিন তৈরির জিন দিয়ে দিবা, তখন তুমি এটাকে বলবো আমরা গোল্ডেন রাইস। ওকে, সো 2005 সালে গোল্ডেন রাইস 2 নামে একটি সৃষ্ট ধানের জাতে পূর্ববর্তী গোল্ডেন রাইস থেকে 23 গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে। ওকে, এটা হচ্ছে গোল্ডেন রাইস 2। আচ্ছা, এরপরে দেখো রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন করতে এই ট্রান্সজেনিক যে প্রক্রিয়াটা সেটা কাজে লাগে। তো রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন এখান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন হয়েছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোট প্রোটিন বা সিপি জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ টিএমবি থেকে নিজেকে প্রতিরোধ করে, টোবাকো মোজাইক ভাইরাস থেকে নিজেকে প্রতিরোধ করতেছে কি দ্বারা? কোট প্রোটিন দ্বারা ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ। ওকে, এরপরে দেখো আলুতে অসমোটিক জিন দ্বারা ফাইটোপথরা ইনফেস্ট্যান্স, এটা হচ্ছে আলুর বিলম্বিত ধসারোপ করে। তো এটা প্রতিরোধী জাত উৎপাদন করা যাচ্ছে কিসের মাধ্যমে? এটাই তোমার গুরুত্বপূর্ণ, অসমোটিক জিন ব্যবহার করে। এটা কি? কোট প্রোটিন জিন দিয়ে। তামাকে এসিটাইল ট্রান্সফারেজ জিন ব্যবহার করে সিউডোমোনাস সাইরিনস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে। তো ওই যে কি প্রতিরোধী জাত, এটা না জানলে তোমার বুঝতে হবে যে তামাকে কোন জিনটা? এসিটাইল ট্রান্সফারেন্স জিন। এবং এটা সবচেয়ে বেশি কমন, এটা পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে বিটি বেগুনে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস দেওয়া হয়েছে। বিটি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তাহলে বিটি থেকে সংক্ষেপে হচ্ছে, মানে বিটি বেগুন মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বেগুন। তাহলে এই বিটি বেগুন মাটিস্থ ব্যাকটেরিয়ার 85টি জিন, ব্যাকটেরিয়ার 85 জিন বা ক্রিস্টাল প্রোটিন জিন। ঠিক আছে, এই নামটা মনে রাখতে হবে। সো ক্রিস্টাল প্রোটিন জিন, এবং এটাই পরীক্ষায় এসেছিল, বা ক্রিস্টাল এসি সংযুক্ত করে বেগুনে এন্ডোটক্সিন জাতীয় প্রোটিন তৈরি হওয়ায় বেগুন পতঙ্গ প্রতিরোধী হয়ে যায়। তাহলে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এই জিনটা যখন আমি বেগুনের মধ্যে দিব, সেটা কি? সেটা হচ্ছে কি জিন, কি জাতীয় প্রোটিন তৈরি করবে? এন্ডোটক্সিন জাতীয় প্রোটিন তৈরি করবে, যেটা পতঙ্গ মেরে ফেলে। বুঝতে পেরেছ? তাই পেস্টিসাইড প্রয়োগ করতে হয় না। পেস্টিসাইড মানে কি? ওই যে কীটনাশক আর দিতে হচ্ছে না। ওকে, আচ্ছা, এরপরে দেখো নাইট্রোজেন সংবন্ধনে
তাহলে নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী হচ্ছে নিম্ফ জিন, ইকোলাইতে স্থানান্তর। ঠিক আছে, দ্যুতিময় উদ্ভিদ তৈরিতে যেমন হচ্ছে জোনাকি পোকা যে জলে টিপিস টিপিস করে যে জলে, তো জোনাকি পোকার মধ্যে যে যে ইয়েটা যে জিনটা সেটা একটা প্রোটিন তৈরি করে, প্রোটিনটার নাম হচ্ছে লুসিফেরিন। তাহলে এই লুসিফেরিন পদার্থের কারণে জোনাকি পোকা হচ্ছে আলো জ্বালাইতে পারে। তাহলে এই জিনটা যদি আমি গাছের মধ্যে দিতে পারি তাহলে কি হবে বলতো? রোড লাইট আর লাগবে? গাছের মধ্যে যদি কোনোভাবে দিতে পারি তাহলে কিন্তু ওই গাছের পাতাতে যদি আলো জ্বলে তাহলে কিন্তু আর রোড লাইট লাগতেছে না। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে দ্যুতিময় উদ্ভিদ তৈরি করা যাইতে পারে। এরপরে দেখো বীজহীন ফল। তো এখন দেখবো যে অনেক ফল আছে, অনেক ফলে কিন্তু বীজ হয় না। তাহলে এই বীজহীন ফল এটা কিন্তু ট্রানজেনিক পদ্ধতিতে তৈরি করা যায়। জাপানে বীজহীন তরমুজ, আঙ্গুর উদ্ভাবন করা হয়েছে। এরপরে খরা প্রতিরোধী জাত আছে। খরা প্রতিরোধী জাত এটা পরীক্ষায় এসেছিল। তো ব্যাসিলাস সাবটিলিস থেকে সিএসপি বি জিন ভুট্টা উদ্ভিদে। তাহলে কোন উদ্ভিদে কি জিন, এটা জানলেই হবে। সিএসপি বি জিন ভুট্টা উদ্ভিদে স্থাপন করা হয়েছে, যেটা খরা প্রতিরোধ করতে সক্ষম, অর্থাৎ পানি না থাকলেও সমস্যা খুব বেশি হবে না। বুঝতে পেরেছো? তাহলে ভুট্টা উদ্ভিদ এটা। ওকে, আসো আমরা একদম শেষের দিকে চলে আসছি। তো লবণাক্ততা সহিষ্ণু, এরপরে লবণাক্ততা সহিষ্ণু এটা হচ্ছে অ্যারাবিডপসিস, হ্যাঁ, থেকে এটি NH1 জিন পিনাট উদ্ভিদে স্থাপন করা হয়েছে। ঠিক আছে, তাহলে কোন জিনটা কোন উদ্ভিদে? পিনাটে NHXI। আচ্ছা, অধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য আমরা হচ্ছে এই কাজটা করি, ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করি এনজাইম প্রযুক্তি। ঠিক আছে, সো থোমাটিন যা হচ্ছে 0.6 সুক্রোজ দ্রবণের চেয়ে 5500 গুণ বা স্যাকারিন থেকে 300 গুণ বেশি মিষ্টি। ওকে, আচ্ছা, স্টেরাইল ইনসেক্ট টেকনিক, এর মাধ্যমে কি করা হয়? পুরুষ পতঙ্গকে রেডিয়েশনের মাধ্যমে বন্ধ্যাকরণ করে এই প্রযুক্তিতে পতঙ্গ নিয়ন্ত্রণ করা হয়। তাহলে রেডিয়েশন পদ্ধতি ব্যবহার করা হয় স্টেরাইল ইনসেক্ট টেকনিকের মাধ্যমে। আচ্ছা, সো গেল এটা। এরপর হচ্ছে প্লাজমিড। প্লাজমিডটা গুরুত্বপূর্ণ। তো প্লাজমিড সম্পর্কে যে কথাটা মনে রাখবো ভাইয়া, সেটা হচ্ছে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ সূত্র কি হচ্ছে? প্লাজমিড। তাহলে প্লাজমিড হচ্ছে একটা ডিএনএ, বৃত্তাকার ডিএনএ, যেটা কোষের ক্রোমোজোমের বাইরে থাকে। ঠিক আছে, ল্যাডারবার্গ হচ্ছে প্লাজমিডের আবিষ্কারক, আমরা পড়েছি অলরেডি। প্রতি কোষে বলতে ব্যাকটেরিয়াতে থাকে, এটা ব্যাকটেরিয়াতে এটা পাওয়া যায়। সো ব্যাকটেরিয়াতে প্রতি কোষে 1 থেকে 1000টা প্লাজমিড থাকে, এবং এই প্লাজমিডকে বলা হচ্ছে জীব প্রযুক্তির হাতিয়ার। এটাকে বলা হচ্ছে জীব প্রযুক্তির হাতিয়ার, প্রযুক্তির হাতিয়ার। আচ্ছা, তো এই প্লাজমিডের কিছু বৈশিষ্ট্য আছে। প্লাজমিড হচ্ছে চক্রাকার বা বৃত্তাকার, এখানে দেখলাম এই যে বৃত্তাকার বা চক্রাকার, দ্বিসূত্রক ডিএনএ অণু, দ্বিসূত্রক কিন্তু। ঠিক আছে, এখানে অল্প সংখ্যক জিন থাকে। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়। রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে আমরা পড়েছি অলরেডি। কোন প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে, যেমন কোলিসিন, ভিব্রিওসিন, এগুলো সংশ্লেষ করতে পারে। ওকে, এর আণবিক ভর কত? 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। ওকে, সো কোন প্লাজমিড বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন কোলিসিন, ভিব্রিওসিন, এগুলা। আচ্ছা, এরা কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়াতে সঞ্চালিত হয়। কোন প্রক্রিয়ার মাধ্যমে? কনজুগেশন, এটা হচ্ছে একটা যৌন জনন প্রক্রিয়া, ব্যাকটেরিয়ার যৌন জনন প্রক্রিয়া। যৌন জনন প্রক্রিয়া 4র্থ অধ্যায় আছে এটা নিয়ে আলোচনা। এরপরে দেখো অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় এটা হচ্ছে প্রতিলিপন সম্পন্ন করে। ওকে, ভালো কথা, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, এটা আমরা জানি। আচ্ছা, এরপরে আসো জিন প্রকৌশলে অতিবাহিত রূপান্তরিত প্লাজমিড কোনটা? তাহলে অতিবাহিত রূপান্তরিত প্লাজমিড হচ্ছে PBR 322 এন্ড PUC সিরিজ। আচ্ছা, প্রকারভেদ কি? এই প্লাজমিডের প্রকারভেদ কি? প্লাজমিডের প্রকারভেদ হচ্ছে 3 ধরনের প্রকারভেদ আছে। একটা হচ্ছে F ডাস প্লাজমিড, 2 নম্বর হচ্ছে R প্লাজমিড, 3 নম্বর হচ্ছে কোল প্লাজমিড। ওকে, আচ্ছা, তো এফ বা এফ ড্যাশ, এফ নামটা কি? ফার্টিলাইজেশন বা এই টাইপের ওয়ার্ড। সো ফার্টিলিটি বা যৌন জননে সক্ষম। ওকে, সো এফ প্লাজমিড এটা কি? ফার্টিলিটিতে সক্ষম, যৌন জননে সক্ষম। আর প্লাজমিড, সো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, যেমন R6, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হচ্ছে আর প্লাজমিড। অ্যান্ড কোল প্লাজমিড কোলিসিন তৈরি করে। সো কোলিসিন কি করে বলতো? কোলিসিন হচ্ছে কোষকে ধ্বংস করে দেয়,
এবং আরেকটা কোলিসিনের মতো আরেকটা হচ্ছে ভিব্রিওসিন, আরেকটা প্রোটিন হচ্ছে ভিব্রিওসিন। ভিব্রিওসিন কি করে? ভিব্রিও কলেরাকে ধ্বংস করে। ভিব্রিওসিন কি করে? ভিব্রিও কলেরা ধ্বংস করে, ধ্বংস করে। এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আমাদের পরের যে ২টা অধ্যায়, নবম অধ্যায় এবং একাদশ অধ্যায়। আগের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বিধায় হচ্ছে আমরা ২টা পার্টে এই ভিডিওটা করলাম। সো আশা করি পুরা ক্লাসটা তোমরা ভালোমতো বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, শেষের দিকে আমরা বেশ কিছু মুখস্থের বিষয় পড়ছি। এই কারণে আমাদের বোঝার বিষয়টা কম ছিল আজকে। বুঝতে পেরেছো? সো আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।